গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নেড়ে, তরিলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। বাহ, আমরাও গান শুনবো। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি এনকে টিভি বাংলার আলাপচারিতার আরও একটি অনুষ্ঠানে। আমি মৌটুসী বিশ্বাস, সাথে আছেন আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় একজন সঙ্গীত শিল্পী সন্দীপ ভট্টাচার্য। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতেই গান দিয়ে শুরু করেছি, আবার 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 যত অনুষ্ঠান এগিয়ে যাবে আরও শুনবো। তবে গানের শুরুটা ঠিক কোথায়, কিভাবে, সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। গানের শুরুটা তো এই শহরেই। আমার বয়স তখন এই 5-6 বছর থেকে বয়স হবে, তখন থেকেই মানে আমার ইন্সপিরেশন আমার মাই গানের। তো উনি স্যারের কাছে নিয়ে গেছেন। আমার গুরু ছিলেন স্বর্গীয় শ্রী ধীরেন্দ্রলাল নাথ মহাশয়। তো ওনার কাছেই অনেক দিন শিখেছি। তারপরে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে তখন শেখাতেন, যেটাতে আমি নিপুণ করেছিলাম এই ওনার কাছে। আনন্দময়ী ভট্টাচার্য ছিলেন, আনুদি ছিলেন, আর প্রমিতা ধর ছিলেন। ওনার কাছে নিপুণের ক্লাসটা করেছি। এই সঙ্গীত শুরু চলছিল তখন থেকে শিক্ষা। প্রথম কবে হারমোনিয়াম বা সিনথেসাইজার ধরা, সেই স্মৃতিটুকু মনে আছে? হারমোনিয়ামটা অ্যাকচুয়ালি হারমোনিয়াম বাজনাটা যখন থেকে গান শিখছি তখন থেকে তো হারমোনিয়াম আমাদের একটা সঙ্গী থাকেই, যারা গান বাজনা আছে না যে হারমোনিয়াম বাড়িতেই আছে, হ্যাঁ হ্যাঁ, ধরতেই পারছে না বাচ্চা, সেই সময় ধরা শুরু করলো। আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার ছোট থেকে একটা নেশা ছিল ইনস্ট্রুমেন্টের প্রতি, খুব একটা নেশা। আমি তবলা বাজাতাম ছোট থেকেই, তবলার প্রতি একটা কিউরিয়াসিটি ছিল। তো তবলাটা বাজাতাম, দিদি গান করতো, তার সঙ্গে তবলা বাজাতাম। বাজাতে বাজাতে একটু একটু করে বাজনাটা হয়েছে। তারপরে পরবর্তীকালে তবলাটা একটু একটু শিখেছি, আর হারমোনিয়াম তখন গানের সঙ্গে সঙ্গে বাজাতে বাজাতে কিছুটা শিখে গেছি। আর সিনথেসাইজার সেটা অনেক বছর পরে, সেটা কলকাতাতে আমার একটা সৌভাগ্য হয়েছিল। কলকাতাতে ভয়েস ট্রেনিংয়ের জন্য গেছিলাম শিখতে। তো তখন ওখানে আমি পণ্ডিত জয়ন্ত বসুর কাছে গেছিলাম গান শিখতে। তো সেই সঙ্গে আমি কিবোর্ডটাও ওখানে কিছুদিন শিখেছিলাম। আচ্ছা, তো সেটা বেসিক্যালি এর জন্য, যাতে আমি যখন মঞ্চে কোনো গান টান করি তো সেই সময় কিবোর্ডটা বাজিয়ে যাতে নিজে গাইতে পারি, তার জন্যই শিক্ষা। পরবর্তীকালে এখানে এসে যখন গান আবার চললো তখন কিবোর্ডটা আমি বাজাতাম, তো সবাই ডাকতো কিবোর্ড বাজানোর জন্য। যখন গান রেকর্ড হয় রেকর্ডিং স্টুডিওতে এবং মঞ্চে লাইভ পারফরমেন্স হয়, দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে এবং কোনটা মনে হয় যে এটা বেশি বেশি আমি কাছে যেতে পারি, মানে এটা আমার গানটা আমার তখন আমি লাইভ যখন করি তখন আমার বেশি ভালো লাগে, না আমি যখন রেকর্ডিং করি তখন আমার বেশি কমফোর্টেবল শুনতে? সেটা যদি আমার অভিজ্ঞতা থেকে বলবো, মানে লাইভ গান করার মজাটা অন্যরকম। হ্যাঁ, ইনস্ট্যান্ট রিঅ্যাকশন হয়। আমার মনে হয় স্টুডিওতে গান করা সেটা বেশি আমার কাছে কঠিন। হ্যাঁ, বেশি কঠিন। কারণ যদিও সেটাতে সেকেন্ড চান্স থাকে, থার্ড চান্সও থাকে, তবুও পারফেকশনটা স্টুডিওতে ধরা পড়ে বেশি। আচ্ছা, কতটুকু শুদ্ধ হচ্ছে, কতটুকু ভুল হচ্ছে। আর লাইভে যেহেতু একটা চান্স থাকে, সেটা হয়তো আমি ফিল করতে পারছি কোথাও আমি ভুল করেছি, কিন্তু মানুষের যখন অডিয়েন্স যখন শুনতে থাকে তখন অনেক সময় যেহেতু এখানে লাইভ হচ্ছে, মানুষ কিন্তু শুধু গান শোনে না, সঙ্গে এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজে, সবাইকে ফলো করে।
তো সেখানে অনেক জায়গায় কিছু হয়তো মিস হতেও পারে, মিস হয়, কিন্তু ওভারঅল শুনতে গেলে একটা মানুষ সব কিছু একসঙ্গে শুনতে পারবে না আমার মনে হয়। তো সেখানে একটা জিনিস হয়, আর আমরা যারা লাইভ করি সেটাতে মজা অবভিয়াসলি লাইভে বেশি বেশি হয়। হ্যাঁ, কারণ স্টুডিওতে তো আমি কাউকে শোনাচ্ছি না। লাইভ মিউজিক করবার সময় মানে মঞ্চে গান করবার সময় কোন ধরনের গান মানে কোন ধরনের সঙ্গীত বেশি আনন্দ দেয়? আমি আনন্দ মানে দেই, শিল্পী হ্যাঁ হিসেবে আমরা তো শিল্পী সব হিসেবে, ধরনের গান হ্যাঁ। শুনতে ভালোবাসি। এবার আমরা যখন গান আগে করেছি বা এটা তো ট্রেন্ড ওয়াইজ চেঞ্জ হতে থাকে। যেমন আমাদের শহরে বর্তমান মানে কিছুটা বছর থেকেই যেমন লোকসঙ্গীতের প্রচারটা খুব বেশি। লোকসঙ্গীতেই মঞ্চে বেশি চলে, সব কিছুর পরে মানুষ বলে একটু নাচের গান চাই, এটাই চলে এই শহরে। তো আমার তো যখন আগে গান করতাম বা এখন যে ধরনের গান হয়, তো সেটা থেকে চেঞ্জ তো হতেই থাকে। হ্যাঁ, কিন্তু শিল্পী সন্দীপ ভট্টাচার্য কোনটা করতে আমি বেশিরভাগ আধুনিক গান, রবি ঠাকুরের গান, আধুনিক গান দুটো নজরুলের গান, আমরা এগুলোই একটু পছন্দ এগিয়ে করি। যাওয়ার আগে আধুনিক গান দুটো। ঠিক আছে, আমি একটু গাইছি। আমাদের একটু একটু সময় কাজে একটু গান শুনে নেবো মধ্যে মধ্যে। ঠিক আছে, আমার প্রিয় শিল্পী মান্নাদের একটুখানি করছি। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না না, চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। বাহ বাহ, এরকম গান শুনলে কোনো সুন্দরী মান করবে 100%। আমরা ক্লাসিক্যালের ভিত্তির গানের মেইন বেস তোমার, এটা ঠিক কিভাবে শুরু হয়েছিল এবং ক্লাসিক্যাল থেকে একদম উঠে এসে আস্তে আস্তে সিনথেসাইজারে চলে আসা এই মানে যে জার্নিটা? শেখা যেটা শুরু হয় সেটা তো আমি যেহেতু আমি একজন সঙ্গীত শিক্ষক বা আমি অনেক ছাত্রছাত্রীদের শেখাচ্ছি অনেক বছর থেকে, তো বেসিক যে কোনো জিনিসের একটা থাকে। স্কুলের নামটা? আমার নিজের প্রতিষ্ঠান একটা আছে যেটার নাম শ্রুতি মিউজিক একাডেমি। তো সেটা 2007-এ শুরু করেছিলাম। তো আচ্ছা, যেটাতে আমরা ছিলাম যে তো ক্লাসিক্যাল মিউজিক যেহেতু আমরা শিক্ষাটা শুরু হয় তো যখন থেকে, তখন তো ওই সারেগামা পাধানিসা এইটা থেকেই শুরু হয়। সেটা যদি না জানি তাহলে গান শেখাটা কষ্ট। তো সেখান থেকেই শুরু, আর তারপর শিখতে থাকি, বিশারদ করি, নিপুণ করি, সেটা পরের কথা। কিন্তু ক্লাসিক্যালটা আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড থাকাটা খুব প্রয়োজন। যে ধরনেরই গান করুক একটু শিখে নিলে ভালো, তাতে নিজের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যায়। তো সেটা আমার মনে হয় আজকাল যেমন হচ্ছে কি, আগে সেই সুযোগ সুবিধাগুলো ছিল না, এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার একটা প্রচার আছে যেখানে এখনের ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি সেটা ক্যাচ করে নিতে পারছে, তার জন্য অনেকেই শিখতে চাইছে না, শুনে গাওয়া যায়। এটা একটা খুব ভালো পয়েন্ট, এটা আমি আগেও আলাপ করেছি। এই যে শিখতে চাইছে না এবং চট করে একটি ক্যাচি গান খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে এবং সেটা হয়তো খুব পারফেক্টলি করছে। তাতে কি মনে হয় ওদের, আমি এটা বলি যে এখনের ছেলেমেয়েদের সুযোগ সুবিধা বেশি বলেই ওদের শিখছে কম, কিন্তু মানে ওরা ট্যালেন্টেড। ওরা যারা শেখে একটু সময়ের জন্য, যারা শিখে খুব কম শিখেও খুব তাড়াতাড়ি তারা গ্রো করছে, সেটা এখন দেখছি। আমাদের সময় সেটা ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না, একটা অপশন ছিল রেডিও আর টিভি। আমরা একটা গান একবার সপ্তাহে ঘুরে ফিরে শিশু মেলাতে বা কিছুতে একবার শোনার সুযোগ পেতাম, তো সেটা মনে রেখে রেখে আমরা গান লিখতাম, একটু গাওয়ার সুযোগ হতো। বাকিটা আমাদের কিন্তু পুরোপুরি ছিল গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, গুরুর কাছে গেলেই গান শেখা হতো। এখন কি হচ্ছে, আমি নিজেই দেখছি ট্রেন্ডের সঙ্গে এখন চলতে হচ্ছে, স্যার একটু রেকর্ডিং করে নিই। ও রেকর্ডিংটা নিয়ে শোনার সময় পাচ্ছে, সেটাতে ওর কি হচ্ছে, তাড়াতাড়ি উঠে যাচ্ছে একটা গান।
তো সেটাতে কি হয়, ওদের আগ্রহ কম, আর তার থেকে বলবো একটু ধৈর্যও কম। অ্যাকচুয়ালি গান বাজনাটা রেয়াজ করে গান করা, সেটার জন্য কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। একটা জায়গায় বসে থেকে রেয়াজ করার অনেক ব্যাপার আছে। তো সেটা এখন সেটাতে আমার মনে হয় আরো বেশি একটা মেডিটেশনের মতো ব্যাপার হয়ে যায়, যে আমি একটা জায়গায় বসছি এবং কন্টিনিউয়াস আমি প্র্যাকটিস করছি, সেটা একটা মেডিটেশনের কাজও করে। তো সেটা এখন একটু কম সেটা সেটার জন্য কি কোথাও তোমার মনে হয় যে আমাদের এই নতুন প্রজন্মের সঙ্গীতের জায়গাটা একটু কাঁচা রয়ে গেছে? একটু কাঁচা রয়ে গেছে, মানে এখানকার সঙ্গীত এখনো এটা আমি বলছি কারণ আমি প্রফেশনালি সেটা করছি বলে বলছি যে সেইভাবে মানে কেউ এখনো অনেকে ভাবতে চায় না যে গান বাজনা করে আমি সেটাকে প্রফেশন বানাবো। সেটা আর যারা করছে তারা কিন্তু শিলচর থাকছে না, তারা বেরিয়ে যাচ্ছে। তো সবাই বেরিয়ে যাচ্ছে বলে তো এখানে কিছু হচ্ছে না। আচ্ছা, এই যে বেরিয়ে যাওয়ার পেছনে একটা কথার সাথে আরেকটা কথা তৈরি করেছিলাম, কিছু চলে যাচ্ছে অন্যদিকে। এই যে বেরিয়ে যাচ্ছে, সেটার জন্য কি কোথাও না কোথাও মনে হয় যে আমরা বেশিরভাগ সময় যারা ভালো ভালো পারফর্মার, যারা খুব ভালো ভালো গান করছেন, তারা ঠিক ওইভাবে অনুষ্ঠান পাচ্ছেন না, প্রফেশনালি যাচ্ছেন না, এটা একদম খুব সত্যি কথা। এই শহরে অনেক ভালো ভালো শিল্পীরা আছেন, হ্যাঁ, কিন্তু অনেকেই সুযোগ পাচ্ছেন না। মানে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে একটি কথা বলতে চাই যে বাইরের থেকে হয়তো অনেক শিল্পী আসছেন সেই লেভেলের বা তার থেকেও ভালো শিল্পী হয়তো আমাদের এখানে আছেন, কিন্তু এত ইজিলি অ্যাভেলেবল তারা হয়ে যান যে তাদেরকে যে মঞ্চে ডাকা হচ্ছে তারা কী করবেন। ইজিলি অ্যাভেলেবল বলতে আমি একটু ক্লিয়ার করি, আমি একটি অনুষ্ঠান করছি, আমি যদি তোমাকে বলছি, তুমি হয়তো আমাকে বলছো যে আমাকে মানে আমার ফিসটা এটা, এবার আমি যদি দিতে রাজি না হই, অন্য একজন কী করবে, অনুষ্ঠান পাচ্ছে না, সে রাজি হয়ে গেল, এবার আমি তো তাকে খুব প্রতিদিন দেখছি, আমার আলাদা করে টিকিট কেটে তাকে দেখতে চাইছি না। এই ব্যাপারে কি বলতে চাই? সেটা বলতে চাইবো একটাই কথা, মানে সেটা তৈরি করতে হবে, প্রত্যেক শিল্পী মিলে তৈরি করতে হবে জিনিসটা। সেটার জন্য কি বলতে চাই, মানে কি করা যায়? কি করা যায়, তো এটা অনেক কিছু, এটা যদি বলতে হয় তাহলে এটার পিছনে অনেক কিছু আছে। হ্যাঁ, এটা শুধু শিল্পী দায়ী নয়, সেটার পিছনে অর্গানাইজার দায়ী, সেটার পিছনে দর্শক দায়ী। দর্শকরা মানে কি হচ্ছে, একটা প্যাটার্নের গান শুনে শুনে অভ্যস্ত হচ্ছে। আমরাও তো ভালো শিল্পী যে ভালো গান গাইছি সবই ভালো গান, আমি সেটা বলছি না, কিন্তু এক ধরনের গানই তো হচ্ছে, চেঞ্জও তো প্রয়োজন। হ্যাঁ, তো সেটাও তো মানুষের মধ্যে একটা অভ্যাস করা হয়েছে যে এইভাবেই গান এইটাই হয়, তাই না? কিন্তু এখন আপনি একটা জিনিস বলি, আজকে একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, হ্যাঁ, বা একটা আধুনিক গানের অনুষ্ঠান, সেইখানে যদি শিল্পী বাইরে থেকে আসে, হ্যাঁ, যেমন জয়তী চক্রবর্তী, শ্রাবণী সেন, এই ধরনের শিল্পী যদি আসে, হল কিন্তু ফুল প্যাক হচ্ছে, তাহলে শ্রোতা তো আছে, ভালো শ্রোতা আছে গান শোনার মতো। তো এইখানে কিছু তো একটা গন্ডগোল আছে, যেটাতে সেটা সেই ব্রিজটা তৈরি হচ্ছে না। ব্রিজটা আমার মনে হয় কিছুটা তৈরি হচ্ছে না, এটা একদমই আমি আরেকটা কথা বলছি, এটা আমাদের এই শিল্পীর নয়। আমার মনে হয় যে যে জিনিসটা আমাদের এখানে নেই, মানে যেটা আমরা বাইরের থেকে আসছে, যে শিল্পী তাকে দেখার আগ্রহ অনেক বেশি, কারণ আমি ওকে বাজারেও দেখছি, হাটেও দেখছি, পথে হাটেও দেখছি, সেটা একটি ব্যাপার হয়ে যায়। বাইরের থেকে আসছেন, ওদেরকে তো আমরা ইনলেতে আর ওই টিভিতে আর অনুষ্ঠানে দেখি, তাকেই আমি মঞ্চে দেখব, এই একটা উৎসাহ বোধহয় থেকে যায় মনে হয় আমার। কারণ আমি নিজে দেখছি, আমি তো গান করি না, কিন্তু অনেক ভালো ভালো সঙ্গীত শিল্পীকে দেখি। কিন্তু সেটাও যদি আমি বলি, সেটা যদি আপনি বলুন ঠিক আছে, কিন্তু আজকে যে ধরুন কলকাতার শিল্পী, সে তো কলকাতায় আছে, কিন্তু তিনি তো কলকাতাতে অনুষ্ঠান করতেও তো সেই পারিশ্রমিকটা নিচ্ছেন, ওনাকে কলকাতাতে দেখতেও তো সেই শিল্পীরাই যাচ্ছে যারা ডেইলি দেখছে ওনাকে। সেটা একটা কারণ হলো কি, কলকাতাতে আপনিও শিল্পী, আমিও শিল্পী, আপনি যদি মনে করুন আপনার ফিস 5,000, আমারও 5,000, আমি কিন্তু কোনো অবস্থায় আপনি 5,000-এ করছেন না বলে আমি 3,000-এ গিয়ে করে দেবো না, করবো না, ওই যে জিনিসটা সেটা আমাদের নেই। তুমিও করবে না, আমিও করবো না, ঠিক আছে, তুমিও দাঁড়িয়ে থাকো তোমার জায়গায়, আমি দাঁড়িয়ে থাকি আমার জায়গায়, যারা অর্গানাইজার আছে তারা বাধ্য হবে একজনকে ডাকতে। আর আরেকটা হচ্ছে, কলকাতাতে কোনো শিল্পী যারা, যেমন ওইখানে একটা সিস্টেম করা আছে, হ্যাঁ, সে প্রথম সারির শিল্পী, সে দ্বিতীয় সারির শিল্পী, সে আমরা রেডিও স্টেশনে যেমন বিহারি, হ্যাঁ, সেটা কিন্তু কলকাতাতে রেডি আছে, সেটাতে গভর্নমেন্ট থাকুক, যে কোনো গভর্নমেন্টই থাকুক, সেটা ব্যাপার না, কিন্তু শিল্পীদের একটা স্তর আছে, সেটা কি এখানে করা উচিত নয়? উচিত, সেটা অনেক বছর থেকেই। কিন্তু আজকে এই শহরে মিডিলে একটা কথা বলি, এই শহরে আগে নাটক হতো,
থিয়েটার হতো, আর এখন থিয়েটার হচ্ছে। একদম ডিফারেন্ট। আগে কি কখনো কেউ টিকিট কেটে থিয়েটার দেখতে গেছে? এখন তো যাচ্ছে। তো সেটার দায়িত্বটা কে নিচ্ছে? থিয়েটারের লোক নিচ্ছে। কিন্তু সেটা বাকি জিনিসের সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। যারা সিনিয়র, হ্যাঁ যারা সিনিয়র তারা দায়িত্ব নিচ্ছে না, আগেও নেয়নি কখনো। আমি তো ছোট থেকে দেখছি আমার অনেক সিনিয়ররা আছে, কখনো দায়িত্ব কেউ নেয়নি, সেটা আমি ওপেনলি বলতে পারি। তো সেটা আমিও যদি দায়িত্ব না নিই, তবুও আমি বলবো আগের থেকে এখন অনেকটা প্রফেশনাল হয়েছে। আমি শুধু তো আমি গান করি না, আমি কিবোর্ডও বাজাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি অনেকটা প্রফেশনাল হয়েছে, যেটা আগে কিছুই ছিল না। আগে গান বাজনা কেউ মানে আমি আমার ঘরে তো বকা খেতাম, এগুলো করে কি চলবে তোমার? হ্যাঁ, কিন্তু আমি বর্তমানে যে সময় দাঁড়িয়ে এখন আমি গান বাজনা করেই তো চলছি। তো সেটা বলবো না, কিছুটা হচ্ছে আমরাও দায়িত্ব নিতে হবে, আমাকেও স্ট্রিক্ট থাকতে হবে, হ্যাঁ, যে না হলে আমি করবো, না হলে করবো না, আমাকে নিয়ে। আমরা অনেকটা গুরুগম্ভীর কথা বলে নিলাম, আমরা একটু হালকা একটু মিউজিক দিয়ে মুডটা একটু চেঞ্জ করে নেব। আরো একটি গান, সেই সঙ্গে আধুনিক গান তো গাইলাম, একটা কাজী নজরুল ইসলামের ছোট্ট একটা গান করছি। সিরাজের নোরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে তরুণ ইরান কবি কাঁদিনি রজনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে, বুলবুলিনী নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে, বুলবুলিনী নার্গিস বনে। আমার খুব প্রিয় শিল্পী কাজী নজরুল ইসলাম, কিন্তু মানে কাজী নজরুল ইসলামের গান গাইতে আমার একটু ভয় বেশি লাগে, কারণ কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে আমি মনে করি মানে হারমোনিয়াম বা একটা সাজ কিছু সঙ্গে না থাকলে খুব অসুবিধা গাওয়া। আমার প্রিয় শিল্পী মানে আবৃত্তিকার হিসেবে কেউ যদি বলে কার কবিতা বলতে বেশি ভালো লাগে, আমার মনে নজরুলকে দরাজভাবে খুলে, তুমি যেমন কেউ তোমাকে জাজ করবে না যে তুমি নজরুলকে একটু অন্যভাবে গাইলেও কেউ জাজ করতে যায়। আর সবচেয়ে বড় জিনিস, নজরুলের গান হোক বা কবিতা হোক, আবৃত্তি হোক, মানে সব ধরনের পর্যায়ে আছে, সেটা একটা মজা। যেখানে লোকসঙ্গীত, ভজন যা চাওয়া যায় তা আছে, সব কি নেই সব আছে। তো উনি সেইভাবে স্বীকৃতি পাননি। আমি কিন্তু চাইলাম মানে আমার একজন মানে আমাকে রবীন্দ্রনাথ তো সবারই প্রিয়, কিন্তু আমাকে যদি বলা হয় যে দুজনের কবিতার মধ্যে কারটা আগে, আমি নজরুলকে আগে রাখি। কিন্তু বড় দুঃখ লাগে যে উনি ঠিক ওই স্বীকৃতিটা পাননি, ওটা কিছুই পাননি। আর যাক, আমরা অন্যখানে চলে যাচ্ছি, মানে কথা বলতে বসলে দুজন শিল্পী কথা বলতে বসলে কোথায় এরকমই হয়। আচ্ছা, সিনথেসাইজার বাজাও তুমি? হ্যাঁ। সিনথেসাইজার কি নিজে প্রিসেট না নিজে মিউজিক করতে পছন্দ করো, মানে কিভাবে? সিনথেসাইজারটা তো এলো কি করে, মানে এলো কি করে বলতে ওইভাবেই কলকাতায় যাওয়া, তারপরে একটা শখ ছিল অ্যাকচুয়ালি আমার বন্ধুর বাসায় আমি যেতাম, আমার এক বন্ধু আছে বর্তমানে কলকাতায় থাকে। যখন সিনথেসাইজার প্রথম মানে ওর বাসাতে গিয়ে দেখতাম, আমি তো বাজাতে পারতাম না, ও বাজাতো, তো দেখতাম, আমার একটা কিউরিয়াসিটি ছিল যে আমি তো হারমোনিয়াম বাজাতে পারি, কিন্তু দুটো সেপারেট জিনিস। হারমোনিয়াম যদি আমি বাজাতে পারি তাই বলে আমি কিবোর্ড বাজাতে পারবো, সেটা কিন্তু হয় না, দুটো পুরো সেপারেট জিনিস। তো আমার একটা কিউরিয়াসিটি সবসময় ছিল, তো ওর বাসায় গেলে টুকুরটা করে এরকম করে বাজিয়ে মানে তখন ও বলতো তুই তো ভালো পারবি, তুই শিখে নে, তুই পারবি। তো সেইভাবে কলকাতায় যাওয়া এবং সিনথেসাইজার একটা কিনলাম। তো তখন আমি এটা যে সিনথেসাইজারটা কিনেছিলাম ওটা ফ্রেশ না, সেকেন্ড হ্যান্ড সিনথেসাইজার কিনেছিলাম, যার কাছ থেকে কিনেছিলাম উনি খুব ভালো বাজাতেন। তো ওনার কাছে কিছুদিন শিখলাম, শিখে তারপরে আমি চলে এলাম, আবার যখন এসে যেতাম। তো এইখানে আসার পরে কিবোর্ড নিয়ে একটু বসা, বাজিয়ে নিজে গান করতে এইভাবে মানে গানটা কি নিজে করতে মানে নিজেই বাজানো শিখে, মানে ওইখানে তো যে প্র্যাকটিস ছিল কিছুটা তো নলেজ ছিল। হ্যাঁ, যে আমার কিছুটা কোর্স, মেইন তো কোর্স জানা বা এগুলা সিনথেসাইজারের মেইন। মানে এগুলো জানিস কি করে? তো এইগুলা মানে
তখন তো আর এখনের মতো ইউটিউব ছিল না, কোনো শেখারও ব্যাপার ছিল না, তো ওইগুলো টাস্ক নিয়ে আসতাম, এসে আলটিমেটলি আমি বসে এটাকে মিলাতাম যে এটা হলে। জেনারেশন যারা, তাদেরকে শোনার জন্য বলছি, মানে কতটা কষ্ট করে শিখতে হতো। এখন তো ইউটিউব খুলে দিবি, একদম, এখন তো অনেক ইজি। তো এইটা অ্যাকচুয়ালি ভাষা তো এক, সেটা তো ওয়েস্টার্ন, এটা আমাদের ইন্ডিয়ান, কিন্তু ওয়েস্টার্ন একদম মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজে ওয়েস্টার্ন, কিন্তু একটা লিমিটেশনের পরে শেষ। কিন্তু ইন্ডিয়ান মিউজিক শেষ না কিন্তু, ওইটাকে ভেঙে চুড়ে অনেক কিছু করা যায়, হ্যাঁ, যেটা ওয়েস্টার্নে নেই। তাই কিন্তু দেখবেন ওরা আমাদের মিউজিকটা বেশি শিখতে চায়। হ্যাঁ, তো ওই আমি খুঁজে ওইভাবে ওইটার সঙ্গে এটা সা হলে এটা সির সা, ওইভাবে মিলিয়ে কিছু করতে কিছুটা তো বাকিটা প্র্যাকটিস করতে এসে গেছে, কারণ নিজে গাইতাম, নিজে বাজাতাম, তো সেইভাবে চললো। তারপরে তো কিছু অনুষ্ঠানে আমাকে ডাকতো, তারপরে গেলাম। সেটা যে প্রফেশনালি আমি তখন ভাবিনি যে আমি কিবোর্ড বাজাবো, তো অনুষ্ঠানে গিয়ে বাজাতাম। তারপরে যারা আমাকে চিনতো, যখন আমি গান করি, যে অনেকেই চিনতো, তো বললো তুমি বাজালে ভালো, কারণ তুমি তো গান জানো, তোমার সেন্সটা বেশি ভালো থাকবে, তুমি গানটা শোনা তোমার থাকে, তুমি পট করে বাজিয়ে নিতে পারবে। সেটা অনেকে বলতো। ওই বাজাতে যত বেশি বাজানো হচ্ছে তত আমার ক্লিয়ার হচ্ছে, তো ওইভাবে একটা প্রফেশনালি হয়ে গেল। হ্যাঁ, কিবোর্ডটা প্রফেশনাল কিন্তু আমাদের এখানে বেশ আগের থেকে। আমার মনে আছে আমরা যখন প্রথম নাটক করি, তখন থেকে করিমগঞ্জে ভানুদা বাজাচ্ছে, তারপরে এইখানে যেমন গোপালদা বাজাতে, হ্যাঁ, তারপরে বিগানদা এলো। এটা কিন্তু প্রফেশনাল ছিল এই ব্যাপারটা। আচ্ছা, এটা কি প্রিসেটটা ইউজ করে নিজের তৈরি করা মিউজিক বেশি ভালো লাগে? অ্যাকচুয়ালি তো যেহেতু আমার একটা ঘরে হোম স্টুডিও আছে, তো আমি কাজ করি, তো সেখান থেকে আমার কি হয়, মিউজিক করা তো ওইখান থেকেই শেখা। মানে একটা গান করলে, একটা নতুন গান কিছু একটা এলে, আমাদের শহরের অনেক নতুন গান আছে যারা অনেক ভালো লেখে, সুর করে, তো ওদের গান করতে মানে ওই নিজে মিউজিক তৈরি করাটা শিখলাম, যে নিজে কীভাবে মিউজিক বানানো যায় একটা গানের পেছনে। তো সেটা করছি লাস্ট 2000। গানের জগতে এমন কোনো ইনসিডেন্ট আছে যেটার জন্য হঠাৎ করে মনে হলো গানটা আমার, গানের প্রতি আরও বেশি আসক্তি এলো, বা আরও বেশি এরকম হলো, মনে হলো যে না, গানটাই করবো, গানটাই থাক আমার সাথে? না, এই গানটা শুরু থেকে এরকম মনে হচ্ছে? না, গানটা ছিল, কিন্তু বললাম না, টিনেজে একটা বয়স আসে যখন ঘরের প্রেশার থাকে যে গান করে কি হবে। তো সেখান থেকে আমি একটা সময় গান তখন আমি অ্যাকচুয়ালি ম্যাট্রিক পাস করার পরে, যখন হায়ার সেকেন্ডারি পড়ি, তখন থেকে টিউশন করি, গানের টিউশন চলতে থাকলো। গানের টিউশন ততদিনে গান শেখা শেষ না, তখনও আমি শিখছি, তখন নিপুণ করছি। তো আমার স্যারই আমাকে বললেন যে 1-2টা ক্লাস করা, ছোটদের ক্লাস করালে উনি একটা কথা বলেছিলেন, গান শেখালে গান অনেকটা রেওয়াজ হয়, সেটা আমাকে উনি বলেছিলেন, যে একটু করে শেখা ছোটো ক্লাস থেকে। তো ওই চলতে একটা সময় ঘরের প্রেশার ছিল, কিন্তু মা আমার খুব সাপোর্টিভ অল টাইম, ইভেন স্টিল নাও। হ্যাঁ, মানে তো উনি বললেন তোমার যেটা ভালো লাগে করো। তো বাকি আমার যেমন আরও আমরা সবাই একসঙ্গে ছিলাম, জেঠা পিসা সবাই একসঙ্গে, পিসি, তো ওনারাও বলতেন যে কি করবে, শুধু গান করে চলবে নাকি। একটা সময় আমি এটা ছেড়ে মিডিলে অন্য জবে গেছি, জবে গিয়ে মন টিকে না, ভালো লাগে না, এইরকম চললো। তারপরে আমি যখন কিছুদিন প্রাইভেট কোম্পানিতেই চাকরি করলাম, তারপরে আমার বস আমাকে বললেন আপনার দ্বারা হবে না, আপনি মিউজিক করুন, আপনি মিউজিকটাই পারবেন। তো তারপরে আমি একদিন ওইসব ছেড়ে এলাম, এসে ভাবলাম যেটা করছি সেটা করি, যা হবার হবে দেখব। তো মন দিয়ে ওইটাতেই লাগলাম যে আমি মিউজিকই করবো, আমি গান শেখাবো, পারফরমেন্স করব, যা হবে দেখা যাবে। তো সেইভাবে চলতে তো দেখলাম একটা সময় দাঁড়িয়ে দেখলাম না, ঠিকই আছে, আমার তো চলছে, ভালোই চলছে। তো গানটা তুমি যখন শেখা শুরু করলে, বা গাইলে, বা কলেজ লাইফে, আর গানটা আজকে, বেশ বড় ডিফারেন্স হয়ে গেছে গানের শেখা, একদম চেঞ্জ হয়ে গেছে। কি পার্থক্য মনে হয়? মানে কি শেখার ব্যাপারটা দেখুন, সব সময়ই পার্থক্য থাকবে। আজকে শেখার তো শেষ নেই, অনেক রকম শেখা, সবাই শিখছে। আর গান বাজনা ট্রেন্ড ওয়াইজ চেঞ্জ হচ্ছে, সেটা হতেই থাকবে। তো বাস এইটা চলতেই থাকবে, এটা কিছু এখানে কিছু বলার নেই, কথা চলতেই থাকবে। একদম মনে হচ্ছে যেন অনুষ্ঠানটা শেষ না, মনে হলো এই শুরু করলাম, শেষের ঘন্টি বেজে গেল বলে আমরা অনুষ্ঠান শেষ করব। কিন্তু শেষ করবার আগে আমি চাইবো
ভিডিও শিল্পীর নিজস্ব পছন্দ কিনা জানি না, দর্শকের তরফ থেকে একটি লোকগান দিয়ে যদি আমরা অনুষ্ঠান শেষ করতে পারি। লোকগান বেসিক্যালি আমি লোকগান খুব একটা গাই না, ঠিক আছে, যেটা তবুও আমি ছোট্ট করে যেটা ভালো লাগে ওরকম একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে আবারও। নমস্কার। আমরা শুনে নেব গান এবং তার সাথে শেষ হবে আমাদের আজকের কাছে আও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কাছে আও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। কাছে আও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কাছে আও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মন্ত্রতন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কাছে আও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কাছে আও না, দেখা দেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। ধন্যবাদ। ভালো দেখো, সুস্থ থেকো। ধন্যবাদ।